বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসীবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বর কন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায়। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ। তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অতদূর নামিল না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ। প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুণ 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 মেয়ে আছে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, গুণ 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 গুণা গুণ। মেয়ে দেখিব। বৃক্ষ মাথা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘোমটা খোলো। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর ভোঁ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি, একবার ঘোমটা খুল, নইলে বর আসিবে না। লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ইত্যাদি। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি, তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভোঁ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুণ 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 গুণা গুণ। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কড়াই গুন্ডায় বুঝাই দিবে। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ। ঘটকালিটা। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর, বলি, ঘটকালির কিছু আগাম দিলে হয় না? নগদ দান বড়। গুণ 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 গুণ। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না। আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাখা ছাড়িয়া 6 পা ছাড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে, গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্জামালির সন্তান, তাহার স্বহস্তরূপিত। যদি বলো এ ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই? যাহা হোক, ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া বোঁ করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিল, আজি কালি ফুটিবে। গোধূলি লগ্ন উপস্থিত। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খদ্যোতেরা ঝাড় ধরিল। আকাশে তারাবাজি হইতে লাগল। কুকিল আগে আগে ফুকরাইতে লাগিল।
অনেক বরযাত্রী চলিল, শুধু রাজকুমার স্থলপদ্ম দীপাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। কিন্তু জবা গোষ্ঠী, শ্বেত জবা, রক্তজবা, জরদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে এক পাল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোন বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। কুরুবক কুটোজ প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাসবাহকের বায়না লইয়াছিলেন। তখন হুম হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জরাজরি, গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত। নরসিবাবুর নবম বর্ষীয়া কন্যা জীবন্ত কুসুমরূপিণী কুসুমলতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁঠ ছড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাঁধা রসগীতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙ্গা মুখে হাসি ধরে না। জুঁই কন্যের সই কন্যের কাছে গিয়ে শুইল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকো ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা, ওঠ, বাড়ি যাই, রাত হয়েছে। ও কি, ঢুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। সে রম্যবাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভ্রস্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে, স্মৃতির দর্পণ তলে ভূমধ্য সাগর গর্ভে। যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের নাই সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, উঠো না, কি করছ? আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম ঘেঁষে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই? এই যে মালা গেঁথেছি। দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। এখন শব্দার্থ ও টিকাগুলো জেনে নেওয়া যাক। কন্যা ভারগ্রস্ত,
বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে। সম্বন্ধের, বিয়ের। কন্যাকর্তা অর্থাৎ কন্যার অভিভাবক। পত্রাসন মানে পাতার উপর আসন। অবগুণ্ঠনবতী অর্থাৎ ঘোমটা দেয়া। ইয়ার্কি মানে বন্ধুদের সঙ্গে করা চলে এমন আলাপ। সন্ধ্যা ঠাকুরানী দিদি, এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে। পরিমল সুগন্ধ। গন্ধোপাধ্যায় অর্থাৎ গন্ধের রাজা বোঝাতে। কুলাচার্য অর্থাৎ কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত। বাঞ্ছা মালি, যে মালি ইচ্ছামতো ফুল ফুটাতে পারে। খদ্দুত জোনাকি পোকা। ত্রয়োগণ অর্থাৎ সধবা নারী। ত্রয়োগণ অর্থাৎ সধবা নারী। কমল কাকা মানে কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে। চলুন পাঠ পরিচিতি শুনে নেওয়া যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দপ্তর গ্রন্থের ৯ম সংখ্যক লেখা ফুলের বিবাহ। এই রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সে ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকমফের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র। কখন কোন ফুল ফোটে সে পর্যবেক্ষণও এই রচনায় পাওয়া যায়। বিয়ে অনুষ্ঠান বাঙালির জীবনে, বিশেষ করে বাড়ির শিশু কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে। এই অনুষ্ঠানে বর কনে কেন্দ্রে থাকলেও বর কনের মাতা পিতা, কনের পড়শি নারীরা নানা মাঙ্গলিক ব্রতে সম্পৃক্ত থাকেন। ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত। বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে অসাধারণ দক্ষতায় বঙ্কিমচন্দ্র বাঙালির গ্রাহস্থ একটি অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করে এখানে উপস্থাপন করেছেন। এখানে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তার এই রচনাভঙ্গি বাংলা গদ্য বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে চলুন লেখক পরিচিতিটাও জেনে নেওয়া যাক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৬শে জুন ১৮৩৮ সালে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন। বঙ্কিমচন্দ্র ৩৩ বছর একই পদে চাকরি করে ১৮৯১ সালে অবসর গ্রহণ করেন। তিনি পাঠ্যাবস্থায় সাহিত্য চর্চা শুরু করেন। তাঁর অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে। ১৮৬৫ সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নব দিগন্ত উন্মোচন করে। তার অন্যান্য উপন্যাস হল কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্কুরীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন। কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৯৪ সালের ৮ই এপ্রিল মৃত্যুবরণ করেন। গল্পটি সম্পূর্ণ যারা যারা শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। গল্প থেকে আপনি বেনিফিটেড হলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করতে পারেন। এই গল্পটি মূলত নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে পাঠ করা। পরের গল্পটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।